এনসিপি ও বামজোট জুলাই সনদে সই না করায় নির্বাচনে প্রভাব পড়বে না বললেন সালাউদ্দিন আহমেদ। টানা 7 দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, দুপুরে কালো পতাকা মিছিল। এবং আকস্মিক বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহযোগিতার দাবি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদে এনসিপি সহ বাম জোটের সাইন না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বললেন সালাউদ্দিন আহমেদ। জুলাই যোদ্ধাদের নামে বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্টরা। চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত 11:30টায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ায় সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে। 2 দিনের চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা 7 দিন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ দুপুরে কালো পতাকা মিছিল করবেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, গত 10 অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন। আজ দুপুরে কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে। কুষ্টিয়ার ছেউরিয়া আখড়ায় ফকির লালনের তিরোধান দিবস আয়োজনের দ্বিতীয় দিন আজ সকালে বাল্য সেবার মাধ্যমে সাধুদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। দর্শনার্থীদের ভিড়ে গোটা এলাকা সরগরম হয়ে উঠেছে। দুপুরে পূর্ণ সেবা দেওয়া হবে। দূর দূরান্ত থেকে আসা দেশি বিদেশি ভক্ত অনুসারীরা দলবদ্ধ হয়ে লালন ফকিরের গান গাইছেন। একই সাথে চলছে তত্ত্ব ও লালনের ভাবধারা নিয়ে আলোচনা। অনেকে আবার লালনের মত ও পথের দীক্ষাও নিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী মাজারের প্রবেশের পথগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন এবং লালন একাডেমির ব্যবস্থাপনায় এই উৎসব আগামীকাল পর্যন্ত চলবে। নিজে হয়তো ডেকে এনেছে, তার প্রেমের টানে তার অনেক অনুরাগীরা এখানে আসে, আমরাও আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তার অসংখ্য বাণী, তাই এমন কি যে সে সম্পূর্ণরূপে তার এই দেহটায় যেই গান টান লিখে গেছে, সমস্ত এই দেহ থেকে লিখেছে। তার এত জ্ঞান ছিল, অত্যাধিক জ্ঞানী। এত পরিচ্ছন্ন অনুষ্ঠান পেয়ে মনটা বড় শান্ত, খুব ভালো লাগছে। এর আগে এরকম শান্তিপূর্ণ অনুষ্ঠান হয়নি, কিন্তু তাও আমরা এসেছি, ভালো লেগেছে, সবসময় ভালো লাগে। কুড়িগ্রামে আকস্মিক বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা, আমন, সবজি এবং অন্যান্য মৌসুমি ফসল। কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষকরা। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কারো ক্ষেতেই পানিতে ডুবে পচে গেছে রোপা আমনের চারা, আবার জমে থাকা পলির কারণে শুকিয়ে গেছে কারো কারো সবজির ক্ষেত। কুড়িগ্রামের নিম্নাঞ্চলে তৈরি হওয়া বন্যার পানি কমে যাওয়ায় দৃশ্যমান হচ্ছে নানা ফসলের ক্ষতচিহ্ন।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্প্রতি কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়ে যায়, ফলে তলিয়ে যায় নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত। বালু পানি আর কচুর পানার নিচে তলিয়ে নষ্ট হয় নানা ফসল। কৃষকরা বলছেন ধার দেনা করে লাগানো কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা তারা। পানি আসিয়া অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। দেনা মানা করে গাড়ছি, এই ক্ষেতগুলো মনে করেন অনেক বালুর তলে, ভেতরের তলে পড়ে গেছে। এখন এই ক্ষেতগুলো যে হবো না হবো এটা কোনো পাওয়া যাচ্ছে না। ধানগুলো নাল পানি আছে, ঘোলা পানি আছে, বালু বইছে, ইয়ে হয়ে গেছে, নিকচার হয়ে গেছে। এই ভান্ডে আমরা কি ভান্ডে ক্ষেত কাম করব। মাছ ছাড়ছিলাম ডিগিত, আর অন্য অন্য মানুষের আবাদ কৃষি আছিল, ধান, সবজি, এগুলা সব খাওয়া গেল। 50 বিঘা জমি ডুবে গেছে, সম্পূর্ণ আবাদটা খাওয়া গেছে। আমার তো আর আবাদ গাড়াবার মতো বুদ্ধিও না, আর ভুঁইও না, তাহলে কিভাবে আমরা বাঁচবো? স্থানীয় কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। বিভিন্ন উপজেলা থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রায় 1786 হেক্টর জমিতে ফসলের জমি আক্রান্ত হয়েছে। কিছু পানিতে নিমজ্জিত হয়েছে, কিছু উজানের পানিতে এসে কাদার লেগে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রাথমিকভাবে এই রিপোর্টটা পেয়েছি, আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতিটা নিরূপণ করিনি। ঘুরে দাঁড়াতে আর্থিক সহায়তা দেওয়া সহ নানা পরামর্শ দিয়ে পাশে থাকার দাবি প্রান্তিক কৃষকদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। দর্শক, কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়ায় ফকির লালনের তিরোধান দিবসের আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু। রিজু, আমাকে শুনতে পাচ্ছেন? রিজু, উৎসবে আজ কি কি আয়োজন আছে এবং গতবারের তুলনায় এবার ব্যতিক্রম কি কি দেখছেন? ফারজানা, আজকে লালন তিরোধান দিবসের দ্বিতীয় দিন। আমরা দেখেছি যে গতকালকে যে লালন তিরোধান দিবসে লালন ভক্ত, লালন অনুসারীরা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, আর সারা কুষ্টিয়া জেলা জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এই লালনের তিরোধান এই দিবসকে উপলক্ষ করে। বিভিন্ন দেশ এবং দেশের বাইরে থেকেও কিন্তু আমরা দেখেছি অনেক লালন ভক্তরা কিন্তু এখানে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় অধিবাসের মধ্যে দিয়ে সাবিলে যে মূলত যে সাবিক সংঘ সেটি শুরু হয়েছে। আজকে সকালে বাল্য সেবা এবং দুপুরে আপনার পূর্ণ সেবার মধ্যে দিয়ে সাবিদের যে মূল যে সাবিক সংঘ তাদের ভাব আদান প্রদান সেটা কিন্তু আজকে শেষ হবে এবং সাধুরা কিন্তু সেটি শেষ করে তারা আবার ফিরে যাবে তাদের নিজ নিজ গন্তব্য এবং তাদের ধামে আবার তারা অপেক্ষায় থাকবে আগামী প্রোগ্রামের জন্য। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই তিরোধান দিবস কিন্তু 3 দিনের যে উৎসব এবার কিন্তু জাতীয়ভাবে এটা পালন করার কারণে লালনের যারা ভক্তরা রয়েছেন, লালন যারা অনুসারীরা রয়েছেন এবং দর্শনার্থীরাও যারা রয়েছেন তারা কিন্তু সরকারকে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলছেন যে তাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই ধরনের এই প্রোগ্রামকে জাতীয়ভাবে প্রচার করা, সেটা কিন্তু এবারে হচ্ছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে এই যে কালী নদীর পাড়ে যে লালনের মূল মঞ্চ, সেই মঞ্চে কিন্তু 3 দিনের আলোচনা সভা এবং লালনের যে বাণী, যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু গতকালকে সন্ধ্যায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা সরোয়ার ফারুকী কিন্তু তিনি ভার্চুয়ালি ভাবে থেকে কিন্তু সেটি উদ্বোধন করেছেন এবং আগামী কাল রবিবার রাতে কিন্তু সেটা আবার আনুষ্ঠানিকভাবে সেটা শেষ করা হবে। আমি আপনাদের জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলার বিষয়টি আপনার কথা বলেছিলাম। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তারা এখানে সচেতন রয়েছেন এবং কাজ করছে। আমি আপনাদের জানিয়ে রাখি যেখানে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, আনসার বাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী কিন্তু গোয়েন্দা লোকজন এখানে রয়েছেন, তারাও কিন্তু তারা দেখভাল করছেন যাতে কোনো রকম এখানে যাতে আইন শৃঙ্খলা অবনতি না ঘটে। ফারজানা, এই ছিল কুষ্টিয়ার লালন বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রিজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন কুষ্টিয়া ছেউরিয়া থেকে আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু। এবার সারা বাংলা।
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার নিজ বাসা থেকে মিলন আক্তার নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার খাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার গ্রামে। প্রায় 15 বছর আগে তার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। তিনি দীর্ঘদিন যাবৎ এখানে একাই থাকতেন। মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চিকিৎসক সংকটে ধুঁকছে নারায়ণগঞ্জ শহরের খানপুর 300 শয্যা হাসপাতাল। চিকিৎসক দরকার 150 জন, রয়েছে মাত্র 48 জন। তাই রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসকদের, আর বিড়ম্বনায় পড়তে হয় রোগীদের। রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে রয়েছে 12টি বিভাগ। এর মধ্যে চক্ষু বিভাগে বিশেষজ্ঞ না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মানসিক বিভাগে নেই কোনো চিকিৎসক। একই অবস্থা রেডিওলজি বিভাগের। ইনডোর মেডিকেল অফিসার দরকার 12 জন, নেই একজন। চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফ না থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আইসিইউ বিভাগ। এসব কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি। আসলাম, সিরিয়ালে দাঁড়ানোর পরে 12টা বাজছে, দেখাইছি, আমার পরীক্ষা দিল, আবার এক্সরে করতে গেলাম, মেবি 10 মিনিট বা 15 মিনিটের ডিফারেন্স। আবার আসলাম দেখানোর জন্য, আইসা দেখি স্যার নাই, চলে গেছে। 50 জন ডাক্তারদের কীভাবে এমন হাজার হাজার মানুষের চিকিৎসা দিব, এটা তো বোঝার বিষয়। আর হচ্ছে হাসপাতালে সিকিউরিটি গার্ড নাই। তো আমরা 6 দিন আসি, এখন যদি আবার আমাদের ইভিনিং নাইটও করতে হয় এই ডাক্তার সংকটের জন্য, তাহলে তো না আমরা কোনো সেবা দিতে পারবো না, একটু নামেই শুধু থাকবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন 1986 সালে 50 জন ডাক্তার দিয়ে এই হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। এখনও সেই জনবল কাঠামোই রয়েছে। সেই তুলনায় রোগীর সংখ্যা কিন্তু তখনকার চেয়ে প্রায় আমি বলতে পারি 50 গুণ বেড়ে গেছে। ডক্টরের সংখ্যা আসলে বাড়েনি। এই হিসেবে আমাদের বর্তমান যারা কর্মরত আছেন তাদের চিকিৎসা সেবা দিতে আসলেই কষ্ট হচ্ছে। একজন ডাক্তারকে 2 থেকে 250 বা 300 রোগী দেখতে হয়, সেখানে প্রতি রোগীদের সময় খুব কম পাই। একই সাথে ইনডোরে আমাদের কিন্তু কোনো ইনডোর মেডিকেল অফিসার পোস্টই নেই। চিকিৎসা সংশ্লিষ্টদের জোর দাবি, অচিরেই নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসক সংকট নিরসন করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করলে স্বস্তি ফিরবে হাসপাতালটিতে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাথরাপাড়া গ্রামে বড়পুকুরিয়া কয়লাখনির মাইন বিস্ফোরণের কারণে ঘরবাড়িতে ব্যাপক ফাটল দেখা দেওয়ার অভিযোগে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। বৃহস্পতিবার পাথরাপাড়া গ্রামে বসতবাড়ি রক্ষা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য কমিটির সভাপতি নূর মোহাম্মদ আবুল কালাম আজাদ অভিযোগ করেন, কয়লাখনি কর্তৃপক্ষ অনুমোদিত এলাকায় কয়লা উত্তোলন করায় পাথরাপাড়া গ্রামের বসত ভিটা, আবাদি জমি ও রাস্তাঘাট দেবে যাচ্ছে। বহুবার অভিযোগের ফলে খনি কর্তৃপক্ষ কেবল নামমাত্র জরিপ করে কয়েকটি বাড়ির সামান্য ক্ষতিপূরণ দিয়েছে। সম্মেলনে ক্ষতিপূরণ সহ 4 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের 3 স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে প্রদেশের রাজধানী সারানায় স্থানীয় একটি ফ্রেন্ডলি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে 3 ক্রিকেটার প্রাণ হারান। এসিবি এক্স পোস্টে জানায়, তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় টি-20 সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 17 থেকে 29 নভেম্বর পর্যন্ত পাকিস্তানে আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। এনসিপি ও বামজোট জুলাই সনদে সই না করায় নির্বাচনে প্রভাব পড়বে না বললেন সালাহউদ্দিন আহমেদ। টানা 7 দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, দুপুরে কালো পতাকা মিছিল। এবং আকস্মিক বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহযোগিতার দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।